মাটি বালু সরাতে হবে। আমাদের দাবি ছিল রেগার কাজ বাড়ান, জমির মালিককে রেগার কাজ দিন, সেই তার জমির উপর থেকে বালি সরাবে, আবার ফসল করার অবস্থা আনবে এবং নিজেরা দুবেলা খেয়ে পরে বেঁচে থাকবার চেষ্টা করবে। করেনি। পুকুরের মাছ ভেসে গেছে। এখন সেই পুকুরে চারাপোনা ফেলবার মতো পয়সা নেই, সেই চারাপোনাকে খাবারের যে সামগ্রী দেবার মতো ব্যবস্থা নাই। এ হচ্ছে পরিস্থিতি। মাছের চাষ, কৃষিকাজ, এগুলোর জন্য নানা যন্ত্রপাতি বামফ্রন্ট সরকারের সময় ভর্তুকিতে দিয়ে সাহায্য করা হতো, এগুলি বন্ধ। আবার অন্ধ্র থেকে, তামিলনাড়ু থেকে মাছ আসতে শুরু করেছে। ত্রিপুরার মাছের উৎপাদন নিচে চলে গেছে। তাহলে আপনি কি করে ভালো থাকবেন? পরিস্থিতি আজকে এরকম একটা জায়গায় চলে গেছে। আইন শৃঙ্খলা, আপনাদের এখানে দাবির মধ্যে যেটা উল্লেখ করেছেন, আইন শৃঙ্খলা বলে কিছু আছে ত্রিপুরায়? প্রতিদিন খুন হয়ে যাচ্ছে, যেখানে সেখানে মৃতদেহ পাওয়া যাচ্ছে, মহিলা পুরুষ নির্বিশেষে। বিস্তৃত বলে তো আমি সময় নেব না। আপনাদের উদয়পুর মহকুমার অভিজ্ঞতা কি? এই 6 বছরের মধ্যে থানায় পুলিশের নিয়ন্ত্রণে থানাদারদের হাতে আক্রান্ত হয়ে যার বিরুদ্ধে অভিযোগ করেছে, বিচারের আগে তাকে গ্রেপ্তার করে এনেছে, এই থানায় তার উপর আক্রমণ সংঘটিত করেছে, পরিণতিতে সে মৃত্যুর কোলে ঢলে পড়েছে। উদয়পুরের থানায় এরকম ঘটনা 3টা ঘটনা ঘটেছে, কোনো বিচার হয়নি, একটা দাঁড়ি করে পুলিশের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেই। সারা ত্রিপুরায় থানেদারদের হাতে থানার ভেতরে আক্রমণে 7 থেকে 8 জন এরকম ভাবে নিহত হয়েছে। কোথায় আইন শৃঙ্খলা? কোনো আইন শৃঙ্খলা নেই। মেয়েদের উপর যে বিভৎস আক্রমণ সংঘটিত হচ্ছে, মায়ের সামনে মেয়ের ইজ্জত লুণ্ঠন হচ্ছে, স্বামীর সামনে স্ত্রীর ইজ্জত লুণ্ঠন হচ্ছে। থানায় গেলে পর দারোগারা বলছেন, কেন মামলা করতে এসছেন? গ্রামে যান, মন্ডলের লোকদের সঙ্গে কথা বলুন, তারা মীমাংসা করে দেবে। শুধু শুধু পয়সা খরচ করছেন, আমাদের কোনো বেকায়দায় ফেলছেন। অদ্ভুত সমস্ত ঘটনা। কি হচ্ছে এখন? স্কুলে বাচ্চাদের পাঠিয়ে, বিশেষ করে মেয়ে কন্যা সন্তান, বাড়িতে না ফেরা পর্যন্ত মা বাবা দরজায় দাঁড়িয়ে থাকছেন। দেখা যাচ্ছে গত 3 দিন 4 দিনে দেখলাম ক্লাস 6, 7 পড়ুয়া স্কুলের বাচ্চা, কোথাও 1 জন, কোথাও 2 জন, কোথাও 3 জন, তাদেরকে অপহরণ করে নিয়ে চলে যাচ্ছে, নির্যাতন করে জঙ্গলে ফেলে চলে যাচ্ছে। এরা আহত হয়, রক্তাক্ত হয়, কাঁদতে কাঁদতে পাশের বাড়িতে যাচ্ছে। সেই মানুষটা খুঁজে পেতে তাদেরকে বাড়িতে পৌঁছে দিচ্ছে। কোথায় পুলিশ? তা এই যে জায়গাটাতে ত্রিপুরা চলে গেল, সরকারটা কোথায়? এই পরিবর্তনের জন্য স্লোগান। এরকম একটা পরিস্থিতি ত্রিপুরায় তৈরি হবে, তার জন্য ভোট দিয়েছিলেন আপনারা। 51% মানুষ। আপনারা বুঝতে পেরেছিলেন ভুল করে ফেলেছি। তাই দেখা গেল 23-এর বিধানসভা নির্বাচনে বিজেপি 39% ভোট পেল, আসন 11টা কমল। 39% ভোটের মধ্যে প্রায় 15 থেকে 20% রিগিং করা ভোট। উদয়পুরে তো আপনারা ভোটে দিতে পারেননি, পোলিং এজেন্ট ঢুকাতে পারেননি। যারা ঢুকেছে তারা বেরিয়ে আসতে পারছে না। মধ্যরাত্রি পর্যন্ত অপেক্ষা করে পুলিশের সাহায্য নিয়ে অনুমতি এনে বাড়িতে পৌঁছে দিয়েছেন। ভোট কমতেই আপনারা যাননি। কাজেই হিসাব হচ্ছে 18 নির্বাচনে যে 51টা ভোট পেয়েছিলেন, প্রকৃত অর্থে 23 নির্বাচনে বিজেপি 22-25-এর বেশি ভোট পায়নি, কারণ মানুষের মোহ ভেঙেছে। তাহলে সরকারটা কি করে আছে? প্রতারক, তীব্রমথা, বাধ্যত বিজেপি বিরোধী অবস্থান নিয়ে। কারণ বুঝতে পেরেছেন মানুষ
ক্ষুব্ধ বিজেপির বিরুদ্ধে ব্যর্থ প্রবঞ্চক প্রতারক অপদার্থ সরকার। কাজেই এই সরকারের পরিবর্তন চান, কিন্তু পরিবর্তন হলে কে হবে সরকার? বামফ্রন্ট মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির নেতৃত্বে। তীব্রমথা ওই টিউজেসের মতো কমিউনিস্ট বিদ্বেষী। কমিউনিস্ট বিদ্বেষের অর্থ কি? কমিউনিস্টরা উপজাতি তপশিলি সংখ্যালঘু নির্বিশেষে নারী পুরুষ গরিব মানুষ তাদের জন্য লড়াই। আজকেও যখন আমরা লড়াই এখানে মিলিত হয়েছে, সরকারে গিয়ে তাদের জন্যই সরকারটা কাজ করেছে। তা যদি আবার তাদের সুযোগ দেওয়া হয় তাহলে তার কোনোদিনই তাদেরকে সরকার থেকে হটানো যাবে না। কাজেই এরা বিজেপির বিরুদ্ধে স্লোগান দিয়ে মানুষকে বিভ্রান্ত করে, বিশেষ করে উপজাতিদের ভোট যাতে সিপিআইএমের দিকে আসতে না পারে, এই ভোট আটকে 19টা ভোট পেয়ে চেহারাটা পরিষ্কার হয়ে গেছে। এখন দেখা যাচ্ছে এই রাজার ছেলে 1 বছর পর পর নতুন নতুন স্লোগান দিচ্ছেন। গ্রেটার ত্রিপুরাল্যান্ড, গ্র্যান্ড ত্রিপুরাল্যান্ড, তারপরে কৃষ্টি সংস্কৃতির উন্নয়ন, কেন্দ্রের কমিটি তৈরি করা, 6 মাসের মধ্যে সমস্যার সমাধান, এগুলি কিছু হচ্ছে না। এখন নতুন করে স্লোগান আনছেন ত্রিপুরার 60 সদস্য বিধানসভায় 26টি আসন সংরক্ষণ করতে হবে। এখন দায়িত্ব নিয়েছেন ট্রাইবেলরা তো আছেই, তারপরে মণিপুরীদের জন্য আসন সংরক্ষণ করতে হবে। ভারতবর্ষের কোথাও আছে নাকি মণিপুরীদের জন্য আসন সংরক্ষণ? এগুলো অর্থটা কি? আরেকটা প্রতারণার ছল। কাজে এই জায়গায় দাঁড়িয়ে বুঝতে হবে যে এদের চেহারা উন্মোচিত হয়ে গেছে। এদের কাছে কিছু প্রত্যাশা করলে আরো ঠকবেন। তাই আমি দেখছিলাম আজ থেকে 4 দিন আগে বিজেপির প্রাক্তন ত্রিপুরা রাজ্যের সভাপতি সাংবাদিকরা জিজ্ঞেস করার পর যে কেমন চলছে আপনাদের সরকার, বলে কিসের সরকার? আমাদের সরকার। আমরা কোথায়? আমাদের তো কোনো গুরুত্বই নাই। আমাদের জায়গা তো কংগ্রেস থেকে যারা বিজেপিতে ঢুকেছেন তারাই দখল করে নিয়েছে। কি বলছেন? এখন যদি ভোট হয় ত্রিপুরায়, ঠিক মতো যদি মানুষ ভোট দিতে পারেন, এই সরকারটা ক্ষমতাচ্যুত হবে, এরা আর সরকারে আসতে পারবে না। বিজেপির বক্তব্য খুঁজলে পরে পাবেন, এটা আমার তৈরি করার কথা না। এই জায়গায় দাঁড়িয়ে যেটা আপনাদের কাছে বলবো, লড়াই ছাড়া 28-এর বিধানসভা নির্বাচন আসুক, এখন মিছিল মিটিং নাই বা করলাম, আমাদের বেশি ডাকা ঝুঁকি করবেন না। ভোটের 3 মাস আগে আমাদের ডাকবেন, আমরা বেরোবো। আমাদের পার্টিটা কি এরকম নাকি? ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী। আমি আমার নিজের জীবনের কথা বলছি। কমিউনিস্ট পার্টিতে যখন আমাদের আনা হয়, বিধানসভায় দাঁড়াবো, বিধায়ক হব, মন্ত্রী হব, মুখ্যমন্ত্রী হব, এক টাকারে 20 বছর মুখ্যমন্ত্রীত্বের দায়িত্ব পালন করব, এরকম কোনো স্বপ্ন কিন্তু আমাদের কেউ দেয়নি। প্রথম এখানে সিনেমা হলের উল্টো দিকে কাঠের মিস্ত্রি তাদের দোকানে সন্ধ্যায় নরেশ ঘোষ নৃপেন চক্রবর্তীকে নিয়ে এসেছিলেন আমাদের সঙ্গে কথা বলার জন্য। কারণটা কি? আমি আজকে মিছিল করে আসবার সময় ধর্মাশ্রমের দিকে মুখ ঘুরিয়ে দেখছিলাম। কালোবাজারি বন্ধ করার জন্যে, বেআইনি মজুতদারি বন্ধ করার জন্যে আন্দোলনে নেমেছিলাম আমরা। বেআইনি মজুত উদ্ধার করে এই ধর্মাশ্রমে আমরা জমায়েত করেছিলাম। মাস্টারমশাইরা পরামর্শ দিয়েছিলেন, দাম সস্তা নির্ধারণ করে মাইক বাজিয়ে বলেছিলাম এখান থেকে এই দামে জিনিস পাবেন। সেই জিনিস আমরা বন্টন করার চেষ্টা করেছিলাম। তারপর চন্দ্রপুরের পাশে সংরক্ষিত বনাঞ্চল, নরেশ ভট্টাচার্য ত্রিপুরারই লোক, এই জগন্নাথ দিঘির দক্ষিণ পারে বাড়ি। ব্যক্তিগতভাবে তো তার সঙ্গে কোনো বিরোধ নেই, তিনি আমাকে সন্তানের মতোই স্নেহ করতেন। তিনি হচ্ছে তখন ফরেস্টের সবচেয়ে বড় অফিসার। কংগ্রেস সরকারের সিদ্ধান্ত, ফরেস্টের মধ্যে ট্রাইবেলদের থাকতে দেওয়া হবে না, তাদেরকে উচ্ছেদ করা হবে। আমরা এখানে মহাবীর ব্যায়ামাগার ছিল, সকালবেলা এখানে ব্যায়াম করতে আসতাম। তখন পত্রপত্রিকা নাই, এত টিভি নাই, রেডিও কম করতো। একজন মুসলিম ছিলেন গাড়ির মালিক, আমি এখনো ভুলে যাইনি, খিলপাড়া মালিকের বাড়ি।
এখানে গিয়ে যখন আমরা গাড়ি চাইলাম, গাড়ি দিল। এই গাড়ি নিয়ে চন্দ্রপুরে গিয়ে চন্দ্রপুরের বাজারের দোকান থেকে 2-4 জন নিয়ে সেই গ্রাম আমরা দেখতে গেলাম। লোকটাই জন নাই, মানুষ দেখে কুকুর পর্যন্ত পালিয়ে গেল। রান্না করা খাবার ছড়িয়ে ছিটিয়ে আছে। বুঝতে পারলাম কি আক্রমণ সেখানে সংঘটিত করেছে। এই সমস্ত খবর পেয়ে খাদ্য আন্দোলন, বেআইনি মজুতদারির বিরুদ্ধে আন্দোলন, ন্যায্য মূল্যে জিনিসের দামের আন্দোলন এবং এই যে ট্রাইবেলদেরকে উচ্ছেদ করবার জন্য ফরেস্ট দপ্তর থেকে জুলুম, এর বিরুদ্ধে যে আমাদের স্বতঃস্ফূর্তভাবে ভূমিকা। কমিউনিস্ট পার্টি তখন উদয়পুরে কি কজন মেম্বার আমরা চিনিও না, জানিও না। তখন যারা আমরা গিয়েছিলাম এরকম 3-4 জনের সঙ্গে নরেশ ঘোষ উদ্যোগ নিয়ে নৃপেন চক্রবর্তীকে এনে আমাদের সঙ্গে মিটিংয়ে বসিয়েছে। আমাদের তো বলেননি কমিউনিস্ট পার্টিতে যোগ দাও, এমএলএ বানিয়ে দেবো, মন্ত্রী বানাবো, মুখ্যমন্ত্রী করব, এক টাকারে 20 বছর 25 বছর। তখন ত্রিপুরা বিধানসভায় সব মিলিয়ে কমিউনিস্ট পার্টির এমএলএ হচ্ছে 2 জন আর 3 জন। সরকার তৈরি করার প্রশ্নটা কোত্থেকে আসে? লড়াই শ্রমিক, কৃষক, কর্মচারী, ছাত্র, যুবক, উপজাতি, তফসিলি, ওবিসি, সংখ্যালঘু, ছোট মাঝারি ব্যবসায়ী, শিক্ষক, কেরানি, কর্মচারী, জাত, ধর্ম, বর্ণ, সম্প্রদায় নির্বিশেষে তাদের বেঁচে পড়তে থাকবার যে সমস্যা, এই সমস্যা নিয়ে লড়াই। এই লড়াইয়ের মধ্য দিয়েই এগোতে এগোতে ভোট একটা লড়াই, গুরুত্বপূর্ণ রাজনৈতিক লড়াই। এই লড়াই যখন আসে, সেই লড়াইয়ে অংশগ্রহণ করতে করতে গিয়ে দেখা গেল 1977 ডিসেম্বরের নির্বাচন, ফল ঘোষিত হলো 78-এ, বামফ্রন্ট 60-এর মধ্যে 56টা আসন পেল, সরকার তৈরি করল। কাজেই সেই সরকার চলল 10 বছর, দাঙ্গা সংগঠিত করল, পেছন থেকে কংগ্রেস মদত দিল, কেন্দ্র নীরব থাকল, সরকার উচ্ছেদ করল। 5 বছর আদাফি শিষ্যের সন্ত্রাস, কংগ্রেস এবং উপজাতি যুব সমিতি যারা স্লোগান দিয়েছিল আমরা লালও না সাদাও না, পরিষ্কার তারা কংগ্রেসের পেটে ঢুকে গেল। 5 বছর আদাফি শিষ্যের সন্ত্রাস, তার বিরুদ্ধে লড়াই। আবার ভোট আসলো, এদেরকে পরাস্ত করল, বামফ্রন্ট সরকারকে প্রতিষ্ঠিত করল। এক নাগারে 25 বছর, দশরথদেব 5 বছর, তার পরবর্তী সময় 20 বছর 25 বছর। সেই জায়গায় একদিকে সন্ত্রাসবাদী, আরেকদিকে কংগ্রেসের পরোক্ষ মদতে বিজেপির নামে সরকার তৈরি করলো। এখন 6 বছর 7 বছর গেল। তো এই লড়াইগুলি যদি আমরা না করতাম, কমিউনিস্ট পার্টি যদি ঝান্ডা নিয়ে ঘরে বসে থাকতেন, তাহলে বামফ্রন্ট সরকার এই 2 দফায় 34 বছর সরকার করতে পারত। এবং এই সরকার তার কাজের মধ্য দিয়ে ত্রিপুরা রাজ্যের মানুষের সামনে জনমুখী যদি সরকার হয়, তাহলে জনস্বার্থে সীমাবদ্ধ ক্ষমতার মধ্যে চাইলে একটা সরকার কি কি করতে পারে, এই সরকারটা তো প্রমাণ করে দিয়ে গেছে। কাজেই আবার 28-এর ভোটের সময় এই সরকারটাকে আনবার জন্যে তখন আমাদের দেখবেন, তখন আমরা যাবার এই সময় আমরা ঘুমে থাকবো, এটা হয় নাকি? আপনি 28-এর নির্বাচনে গিয়ে যখন ভোট চাইবেন, কেন আপনাকে ভোট দেবে? মানুষ বলবে না জিনিসের দাম বাড়লো, তোমরা কিছু বললে না? রেশন ব্যবস্থা ভেঙে ফেললো, তোমরা কিছু বলছো না? স্কুলে মাস্টার নাই, স্কুল তুলে দিচ্ছে, তোমরা কিছু বলছো না? হাসপাতালে ডাক্তার নাই, ওষুধ নাই, তোমরা কিছু বলছো না? রাস্তাঘাট ভেঙে চৌচির, ফসল মাটির তলায়, পুকুরের মাছ ভেসে গেল, কৃষকদের সাহায্য করছে না, ঘরবাড়ি তৈরি করতে পারছে না। তো কিসের জন্য তোমাদের ভোট দেবে? তোমরা কি ভোটের পার্টি? আমরা যেটা বলতে চাইছি, ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী ভোটের পার্টি না, লড়াইয়ের পার্টি। শ্রেণীহীন শোষণমুক্ত একটা রাষ্ট্র আমরা তৈরি করতে চাইছি, যেটাকে সমাজতন্ত্র বলে। এটা সুদূর প্রসারী লক্ষ্যকে সামনে রেখে মানুষের মধ্যে আমরা কাজ করছি। দৈনন্দিন মানুষের জীবনের যে সমস্যা, এগুলো নিয়ে লড়াই হবে। এই লড়াই করতে করতে 5 বছরের ব্যবধানে যখন ভোট আসবে, এই লড়াইয়ে আমরা যারা অংশগ্রহণ করলাম তাদের পক্ষ থেকে মানুষের কাছে যাব, এই লড়াইটাকে বিধানসভার ভেতরে নিয়ে যাওয়ার জন্য, আপনাদের স্বার্থ রক্ষায় একটা সরকার তৈরি করতে পারার জন্য ভোট দিয়ে জয়যুক্ত করুন, সরকার তৈরি করুন। তাহলে তো মানুষ আপনাকে ভোট দেবে। তা যদি আপনি না করেন, 5 বছর চুপ করে থাকলেন, 5 বছর পরে গিয়ে ভোট চাইলেন, কেন আপনাকে ভোট দেবে? এই কারণে বলছি, এই যে লড়াই নতুন করে আপনারা মাঠে নামলেন, এটাকে অব্যাহত রাখতে হবে, চালু রাখতে হবে। সাহস বাড়ছে,
বিজেপি ভয়তো অনেক আগেই পেয়েছে, জনসমর্থন হারিয়েছে, নাহলে রিগিং করে কেন ভোটে? এমনিতেই যদি ভোট পেয়ে জিতত তাহলে তো রিগিং করতো না। রিগিং করাটাই তো তাদের দুর্বলতার লক্ষণ, ভয়ের লক্ষণ। তাই আপনাদের কাছে যেটা আবেদন করি, এই যে বিষয়গুলো এখানে বললাম, এই বিষয়গুলো বাদ দিয়ে আপনি হিন্দু না মুসলমান, বৌদ্ধ না খ্রিস্টান, এগুলো নিয়ে বিচার করে নিজেদের মধ্যে ভাগ বিভাজন তৈরি করার কোনো অর্থ নাই। বিজেপি এই যে সমস্যাগুলো জ্বলন্ত, যেগুলো নিয়ে এতক্ষণ কথা বললাম, আপনারা গলা ফাটিয়ে স্লোগান দিয়ে মিছিল করে আসলেন, আপনারা দেখেছেন এই উদয়পুর শহরে এর আগেও তো মিছিল করেছেন। এভাবে দোকান থেকে বেরিয়ে বারান্দায় দাঁড়িয়ে রিক্সা থামিয়ে মানুষ যেখানে সেখানে আপনাদের মিছিল পরখ করার চেষ্টা করছে। একটা আনন্দ, চাপা আনন্দ, প্রকাশ্যে হয়তো আনন্দ প্রকাশ করতে পারছেন না, তাদের আবার ভয় বিজেপির দুর্বৃত্তরা আমাদের দেখে ফেলে, আমরা হাসছি, আনন্দ প্রকাশ করছি, আপনারা আবার আক্রান্ত হয়ে, এটা তো কাপুরুষ, করতেও পারে। আক্রান্ত হয়েছিল তো বাদল চৌধুরীদের নেতৃত্বে মিছিল এখানে 2 বছর 3 বছর আগে। সেই জায়গাটা রতনকে দেখে আমি চিহ্নিত করছিলাম, এখানেই তো তোমরা আক্রান্ত হয়েছিলেন। রতন বলছেন যে হ্যাঁ, এই পেছন জায়গাটায় আমরা আক্রান্ত হয়েছিলাম। কই আক্রান্ত নেই, কোত্থেকে হবে? এই ছেলেরাই তো বুঝতে পারছে নিজেরা নিজেদের পায়ে আমরা কুলু মেরেছি, ভুল করেছি, এদের কাছ থেকে কিছু পাওয়া যাবে না। মন্ত্রী, বিধায়ক, মন্ডলের কিছু নেতা ভোট বুজরুগি করে দখল করেছেন, এরাই লুণ্ঠন করছে। কাজে এদের বিরুদ্ধে লড়াই না করে 28-এর বিধানসভা নির্বাচনে বামফ্রন্ট সরকার তৈরি করে ফেলবো, এই চিন্তা করলে ভুল করা হবে। সরকারটা যেমন ব্যর্থ, এডিসিটাও ব্যর্থ, স্বাভাবিক। তারা তো বিজেপির পেটেই ঢুকে গেছেন। আমরা প্রথম থেকে বলছিলাম, অনেকে বিশ্বাস করেননি, এখন বুঝতে পারছেন। কাজে ফারাকটা কি? কংগ্রেস টিউজেসের মধ্যে যেমন ফারাক ছিল না, বিজেপি এবং ত্রিপুরামথার মধ্যে কি ফারাক? কোনো ফারাক নাই। আপনাদের কাছে যেটা বলব, এই সময়ের মধ্যে ত্রিপুরায় আপনার কতগুলি সরকার দেখলেন? রাজন্য শাসনের কথা বাদ দিন, কংগ্রেসের সরকার দেখেছেন, বামফ্রন্ট সরকার দেখেছেন, কংগ্রেস যুব সমিতির সরকার দেখেছেন, আবার বামফ্রন্ট সরকার দেখেছেন, আপনারাই তৈরি করেছেন। এখন বিজেপি সরকার, বিজেপি এবং ত্রিপুরামথা মিলে সরকার, কেন্দ্রের সরকার তাদের পেছনে আছে। সবগুলো সরকার দেখার মধ্য দিয়ে ত্রিপুরায় তো আর কোনো রাজনৈতিক দল নাই যারা সরকারে যেতে পারেনি। তার মধ্যে একটা দল আছে, আমরা বাঙালি, তাদের পেছনের নেতা হচ্ছে আনন্দমার্গ। এরাও কমিউনিস্ট বিদ্বেষী, গরিবের শত্রু, ধর্মের কথা বর্ণের কথা বলে বিভাজন তৈরি করে বাঙালি অবাঙালির মধ্যে বিরোধ বাঁধাবার চেষ্টা করে। এরাও দাঙ্গায় মদত দিয়েছে, তাদের পক্ষে ভোটে দাঁড়িয়ে জেতবার ক্ষমতা নেই। একটা আসলে কোনো কারণে একজন মহিলা জিতেছিলেন, উনি আমার মাতৃসমা, তিনি এখন নেই, অত্যন্ত ভালো মহিলা। আমি তাকে জিজ্ঞেস করেছিলাম, আপনি কি করে জিতলেন? বলে আমি তো বলতে পারবো না রে বাপু, আমাকে এসে বললো, আমার স্বামীও বললেন তিনি ডাক্তারবাবু দাঁড়িয়ে যাও। আমি যে জিতবো আমি বুঝতেই পারিনি। তিনি বিধানসভায় কোনো 5 বছরের কোনো কথাও বলেননি। তিনি আবার তাদের বাড়ি, জায়গা, জমি সমস্ত বামফ্রন্ট সরকারের হাতে তুলে দিয়ে বলেছেন, আমার স্বামীর নামে এই জায়গায় একটা কিছু করুন। আমরা করেছি। তাহলে এই দলটা বাদ দিলে পর ত্রিপুরার আর কোনো রাজনৈতিক দল নাই যারা নির্বাচনে অংশগ্রহণ করছে না, কোনো না কোনোভাবে সরকারে অংশগ্রহণ করেনি, এরকম কোনো দল নাই। তাহলে কোন সরকারটা আপনাদের পাশে দাঁড়িয়ে আপনাদের জন্য কাজ করার চেষ্টা করেছে? বুকে হাত দিয়ে বলুন তো। বামফ্রন্ট সরকার ছাড়া জাতি, ধর্ম, বর্ণ, সম্প্রদায় নির্বিশেষে গরিব, মধ্যবিত্ত, নিম্নবিত্ত, ছোট মাঝারি ব্যবসায়ী, শিক্ষক, কেরানি, কর্মচারী, ছাত্র, যুবক, তাদের স্বার্থে কে কাজ করেছে? কাজে এই ধরনের সরকার যদি ভবিষ্যৎ দিনে আনতে হয়, সেটা 28-এর নির্বাচনের সময় ভাববেন। এখন দৈনন্দিন যে সমস্যা, আপনি জ্বলে পুড়ে খাক হয়ে যাচ্ছেন, এর থেকে পরিত্রাণ পাওয়ার জন্য লড়াইটা তীব্র করতে হবে, আরও নতুন লোককে আনতে হবে। বিজেপি লোকদের সঙ্গে কথা বলুন, দেখবেন তাদের অনেক লোক আপনাদের সঙ্গে আস্তে আস্তে ভিড় জমাবে, লোক বাড়বে, শক্তি বাড়বে। কাজে এই দৃষ্টিভঙ্গি নিয়ে ভিন্ন কোনো পথ নাই লড়াই ছাড়া। এই পথে অগ্রসর হওয়ার মধ্য দিয়ে জীবন সমস্যার সুরাহা এবং এই যে জনবৃদ্ধি, ফেসিবাদী যে সরকারটা, তাদেরকে ধীরে ধীরে ক্ষমতার থেকে উৎখাত করবার জন্যে সামনের দিনের আমাদের যে লড়াইটা, সংগ্রামটা, তাকে আরও প্রশস্ত, ব্যাপৃত এবং নূতন মানুষকে
সংহত করার কাজে আপনারা ভূমিকা নেবেন এই প্রত্যাশা ব্যক্ত করে আপনাদের অভিনন্দন জানিয়ে আমি আমার কথা বলা শেষ করছি। ভালো থাকবেন। আমার নমস্কার।